সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? সৃষ্টিকর্তার অপার কৃপায় নিশ্চয়ই তোমরা ভালো আছো। ব্রাইট অ্যাকাউন্টিং জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আশা করব তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো আলোচনাটি দেখে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। কোথাও কোনো সমস্যা মনে করলে অবশ্যই তুমি আমাকে কমেন্টস করে জানাবে। আমি চেষ্টা করব তোমাকে সমাধানের ব্যবস্থা করতে। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আমার আজকের আলোচনা। এখন আমি তোমাদের সাথে এই অঙ্কটি নিয়ে বিস্তারিত আলোচনা করে সৃজনশীল আকারে সমাধান করে দেখাবো। প্রথমে আমরা উদ্দীপকটি ভালো করে দেখে নিই। অনেক তথ্য রয়েছে উদ্দীপকে, অনেক বড় রেওয়া মিল। পরীক্ষায় যদিও এত বড় অঙ্ক কখনোই আসবে না, তবে তোমাকে শেখানোর জন্য আমি অনেকগুলো তথ্য নিয়ে প্রশ্নগুলোর সমাধান তৈরি করার চেষ্টা করেছি, যেন তোমাকে বোঝাতে সহজ হয়। আমার যে কোনো ধরনের প্রশ্ন যেন আমি সমাধান করে তোমাকে দেখাতে পারি, তার জন্যই প্রশ্নগুলো আমার আকারগুলো একটু বড় বড়। তবে পরীক্ষায় তুমি নিশ্চিত থাকো এত বড় রেওয়া মিল থেকে প্রশ্ন হবে না। অল্প কিছু আইটেম থাকবে, এখানে প্রায় 28-30টি রেওয়া মিল আইটেম রয়েছে। এখানে পরীক্ষায় বাস্তবিক করতে 15 বা 20 এইরকম আইটেম থাকবে। তো এখানে খেয়াল করো, একটি তথ্য রয়েছে মজুদ পণ্য 31/12/2018 45,000 টাকা। এটা সমাপনী মজুদ পণ্য, যা সাধারণত রেওয়া মিলে আসবে না। ক নম্বরে বলেছে সমন্বিত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। আমরা সমন্বিত ক্রয়ের নির্ণয়ের সূত্রটি জানি। আমাকে যে কাজটি করতে হবে, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নেট ক্রয় যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিলে আমরা পেয়ে যাব সমন্বিত ক্রয়। আর খতে বলেছে গাণিতিক শুধু যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করতে হবে, এবং গতে বলেছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলেছে। তো এই ছিল মোটামুটি আমার এই প্রশ্নের আলোকে কথা। এখন আমি সমাধান করে তোমাদেরকে পরপর ক, খ, গ দেখাবো। এই যে দেখে নাও সমন্বিত ক্রয়ের সূত্রটি। প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে নেট ক্রয় যোগ করে সমাপনী মজুদ পণ্য বাদ দিব। নেট ক্রয় কিভাবে বের হবে? পণ্য ক্রয়ের থেকে ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা, এই দুটো আইটেম বাদ দিলে আমার নেট ক্রয় বের হয়ে যাবে। রেওয়া মিল থেকে এতটুকু তথ্য নিয়েই আমাকে নেট ক্রয় বের করতে হবে। এখন আমি খাতা কলমে এই সমাধানটি করব। প্রথমে আমাকে লিখতে হবে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য আমার প্রশ্নে দেওয়া ছিল 7,500 টাকা। 7,500 টাকা লিখেছি। এখন এর সাথে আমাকে যোগ করতে হবে ক্রয় বা নেট ক্রয়। নেট ক্রয় তখনই বের করব আমরা যখন ক্রয় ফেরত ক্রয় বার্তা থাকবে, নচেত আমরা ক্রয়কেই নেট ক্রয় বলে দিব। এখন আমরা লিখব ক্রয়। উদ্দীপকে দেওয়া ছিল 90,000 টাকা। এরপরে আমরা ক্রয় ফেরত বাদ দিব, বাদ ক্রয় ফেরত ছিল 6,000 টাকা। এই অঙ্কে ক্রয় বার্তা নেই, তো ক্রয় ফেরত বাদ দেওয়ার পরে আমার নেট ক্রয় বের হয়ে যাবে। 90 থেকে 6,000 চলে গেলে থাকবে 84,000 টাকা। এবার এই যোগফল আমরা করে দেখব কত হয়। 7,500 যোগ 84,000 91,500। এই টাকা থেকে আমরা আমার সমাপনী মজুদ পণ্য বাদ দিব। বাদ সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য ছিল 45,000 টাকা। তাহলে আমার 91,500 থেকে 45,000 টাকা বাদ যাবে, রইবে 46,500 টাকা। এবার আমি এটাকে ক্লোজ করে দিব।
এই 46,500 টাকার নামই হচ্ছে আমার সমন্বিত ক্রয়। আমার ক নম্বর সমাধান করা শেষ হয়ে গেল। এবার আমি যাব খ নম্বরে, রেওয়া মিল প্রস্তুত করব। এবার এই ছকের মধ্যে আমি আমার খ নম্বর প্রশ্নের সমাধানটি করে দেখাবো। মূলধন ছিল মালিকানা সত্ত্ব। মূলধন দিলে ব্যবসায়ে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। সো এটা আমার রেওয়া মিলের ক্রেডিট পাশে যাবে 7,40,000 টাকা। তারপরে আছে উত্তোলনের সুদ। উত্তোলন মালিকানা সত্ত্ব হ্রাস করে। উত্তোলন করলে মালিকানা সত্ত্ব যদি হ্রাস হয়, সেক্ষেত্রে মালিক যদি উত্তোলন করে নিয়ে যায়, সেই উত্তোলন করা টাকার উপর মালিক সুদ দিবেন বিজনেসকে। মালিক যদি উত্তোলনের উপর বিজনেসকে সুদ দিয়ে থাকে, বিজনেস সেই সুদটা রিসিভ করবে, যা বিজনেসের জন্য হবে আয়। উত্তোলনের সুদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়, এটা বসবে রেওয়া মিলের ক্রেডিট দিকে। এরপরে শিক্ষানবিশ ভাতা। আমি কারো কাছ থেকে কোনো বিশেষ ট্রেনিং গ্রহণ করে যে ভাতাটা দিচ্ছি তাকে বলা হয় শিক্ষানবিশ ভাতা। এই ভাতা প্রায়শই দেওয়া হয়ে থাকে, তাই এটা মুনাফা জাতীয় ব্যয়। 16,200 টাকা ব্যয় হওয়াতে এটা ডেবিট পাশে লিখবো আমরা 16,200 টাকা। প্রারম্ভিক মজুদ পণ্য, এই যে আমরা একটু আগে ক নম্বরে করলাম সমন্বিত ক্রয়, যদি এটা রেওয়া মিলে অন্তর্ভুক্ত করতাম তাহলে কিন্তু আমার প্রারম্ভিক মজুদ পণ্য রেওয়া মিলে কিন্তু অন্তর্ভুক্ত হতো না, কিন্তু এই অঙ্কে অন্তর্ভুক্ত হচ্ছে। সমন্বিত ক্রয় হিসাবভুক্ত করতে হবে এমন কোনো তথ্য কোথাও আমরা পাইনি, তাই প্রারম্ভিক মজুদ পণ্য আমরা ডেবিট করব 7,500 টাকা। ব্যবসায়িক ঋণ ছিল। ব্যবসায়িক ঋণ মানে হচ্ছে আসলে পাওনাদারের একটি বিকল্প নাম হচ্ছে ব্যবসায়িক ঋণ। পাওনাদারের বিকল্প হচ্ছে ব্যবসায়িক ঋণ। পাওনাদারের বিকল্প, পাওনাদার হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, এটা বসবে ক্রেডিট পাশে 15,800 টাকা। ভূমি ও দালান কোঠার অবচয়। অবচয় হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি নিয়মিত খরচ, যা ডেবিট পাশে বসবে। এরপরে আছে সুনামের অবলোপন। অবলোপনও হচ্ছে প্রতিষ্ঠানের জন্য একটি নিয়মিত ব্যয়, 2,700 টাকা ব্যয় রেওয়া মিলে ডেবিট দিকে বসবে। এরপর আছে ভূমি ও দালান কোঠা। ভূমি ও দালান কোঠার পরিমাণ 7 লক্ষ টাকা, এটা সম্পদ, এটা ডেবিট পাশে বসবে। তারপরে রয়েছে প্রদেয় বিল। প্রদেয় বিল রয়েছে 3,200 টাকা। প্রদেয় বিল হচ্ছে প্রতিষ্ঠানের জন্য দায়, এটা বসবে ক্রেডিট দিকে 3,200 টাকা। এরপরে রয়েছে পাওনা। পাওনা মানে হচ্ছে দেনাদার। পাওনা মানে হচ্ছে দেনাদার। দেনাদার হচ্ছে প্রতিষ্ঠানের জন্য চলতি সম্পদ, এটা বসবে ডেবিট দিকে 3,700 টাকা। ঋণ ব্যবসায়ের জন্য দায়। ঋণ যদি ব্যবসায়ের জন্য দায় হয় তাহলে এটা হবে ক্রেডিট দিকে 74,000 টাকা। তারপরে রয়েছে নগদ তহবিল 42,000 টাকা। নগদ তহবিল অবভিয়াসলি নগদ তহবিল চলতি সম্পদ, 42,000 টাকা রেওয়া মিলে ডেবিট দিকে বসবে সম্পদ হিসেবে। ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন, এ কথার মানে কি? ব্যাংকে যত টাকা আমি জমা দিয়েছিলাম তার চাইতেও যদি বেশি টাকা উত্তোলন করে ফেলি তবে তাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন। জমার চেয়ে যদি আমি বেশি টাকা তুলে ফেলি, এই কারণে কিন্তু আমি ব্যাংকের কাছে দায়বদ্ধ, আর ব্যাংকের কাছে দায়বদ্ধতা থেকে আমার প্রতিষ্ঠানের দায় বেড়েছে, আর দায় বেড়েছে ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন 48,000 টাকা। এটা আমরা দায় হিসাবে ক্রেডিট পাশে লিখব। এরপর রয়েছে বকেয়া মজুরি। মজুরি হচ্ছে আমার প্রতিষ্ঠানের জন্য ব্যয়, ব্যয়ের বকেয়া হচ্ছে দায়, দায় বসবে ক্রেডিট দিকে, দায় বসবে রেওয়া মিলের ক্রেডিট দিকে 8,700 টাকা। এরপরে রয়েছে বিলম্বিত বিজ্ঞাপন।
বিলম্বিত বিজ্ঞাপন ছিল 5,700 টাকা। বিলম্বিত বিজ্ঞাপন মানে অগ্রিম বিজ্ঞাপন, যা প্রতিষ্ঠানের জন্য অলিক সম্পদ। অলিক সম্পদ দেওয়া মিলে ডেবিট দিকে বসে 5,700 টাকা। ক্রয় ফেরত, ক্রয়কে কমিয়ে দেয়, দ্যাট মিন্স ব্যয় হ্রাস পায়। ব্যয় হ্রাস পেলে হবে ক্রেডিট, সো ক্রয় ফেরত হবে ক্রেডিট 6,000 টাকা। এরপরে আছে বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত বিক্রয়কে কমিয়ে দেয়, দ্যাট মিন্স আয়কে কমিয়ে দেয়। আয় হ্রাস পেলে হয়ে যায় ডেবিট, বিক্রয় ফেরত হবে 6,400 টাকা ডেবিট। এখন লিখব মেরামত খরচ। খরচ তো বলেই দিয়েছে, খরচ হলে এটা রেওয়া মিলের ডেবিট পাশে বসে। সঞ্চয়পত্র বিনিয়োগের বিকল্প নাম। সঞ্চয়পত্র হচ্ছে বিনিয়োগের একটি বিকল্প নাম। এটার বিনিয়োগ হচ্ছে সম্পদ 73,000 টাকা, এটা সম্পদ হিসেবে ডেবিট দিকে বসবে। কমিশন প্রাপ্তি। কমিশন একটি নিয়মিত হিসাব, নিয়মিত আয়, এটা আয় হওয়াতে এটা ক্রেডিট পাশে লিখব। কমিশন প্রাপ্তি ছিল 7,900 টাকা, এটা নিয়মিত আয় হিসাবে ক্রেডিট পাশে বসছে। তারপরে আছে বাট্টা প্রাপ্তি 800 টাকা। বাট্টা প্রাপ্তিও নিয়মিত আয়, এই হিসেবে এটা রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে। ব্যাংক জমাতিরিক্তের সুদ। ওই যে আমি ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন করেছিলাম, সেই জমা টাকার উপর অতিরিক্ত টাকা তুলেছিলাম, তার উপর আমাকে সুদ দিতে হবে। যা আমার জন্য তা ব্যয় হয়ে যায়, তাহলে আমি সুদ তো পাবো না। ব্যাংক থেকে জমাতিরিক্ত টাকা তুললে তো আর আমি সুদ পাবো না, আমি উল্টো ব্যাংককে সুদ দিব। সুদ দিলে এটা আমার জন্য হবে ব্যয়, আর ব্যয় যখন হবে তখন এটা আমি ডেবিট পাশে লিখব 8,670 টাকা। অফিস সাপ্লাইজ, এটা প্রতিষ্ঠানের জন্য একটি খরচ। অফিস সাপ্লাইজ অফিসিয়াল বিভিন্ন কাজে লাগে, এগুলো প্রতিষ্ঠানের জন্য অফিস খরচ, তাই এটা আমরা রেওয়া মিলে ডেবিট দিকে লিখব। অফিস সাপ্লাইজ লিখব ডেবিট দিকে। এরপরে আছে ব্যবহৃত মণিহারি। মণিহারি ব্যবহার হয়ে যে গিয়েছে মানে হচ্ছে এটা খরচ হয়ে গেছে। 700 টাকা ছিল ব্যবহৃত মণিহারি, 700 টাকা খরচ হিসেবে আমি ডেবিট দিকে দেখাবো। ঋণের প্রদত্ত সুদ। ঋণের প্রদত্ত সুদ মানে আমি সুদ দিয়েছি, ঋণ গ্রহণ করেছিলাম, তার উপর আমি সুদ দিয়েছি, তাকে বলা হয় প্রদত্ত সুদ। প্রদত্ত সুদ প্রতিষ্ঠানের জন্য ব্যয়, এটা বসবে রেওয়া মিলে ডেবিট দিকে 3,500 টাকা। আমার ঋণের প্রদত্ত সুদ হচ্ছে 3,500 টাকা। এখন মজুদ পণ্য 31/12/2018 ছিল, যদি এটা বসতো রেওয়া মিলে তাহলে ডেবিট দিকে বসতো, কিন্তু আসলে সমাপনী মজুদ পণ্য সাধারণত রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। এরপর লিখবো আমরা সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি ছিল আমার 12,700 টাকা, যা মালিকানা সত্ত্ব বৃদ্ধি ঘটায়। সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব বৃদ্ধি ঘটায় বলে এটা বসবে রেওয়া মিলের ক্রেডিট দিকে। ক্রয় ছিল প্রতিষ্ঠানের ব্যয় 90,000 টাকা, যা ব্যয় হিসাবে ডেবিট দিকে বসবে। এবং ফাইনালি বিক্রয় ছিল 1,10,000 টাকা, যা প্রতিষ্ঠানের জন্য একটি নিয়মিত আয়, বসবে ক্রেডিট দিকে। আমার রেওয়া মিলের সমস্ত আইটেম বসানো শেষ হয়ে গেছে। এখন আমি যোগ বিয়োগ করে দেখব দুপাশ মিলে কিনা। যদি মিলে যায় ভালো, না মিললে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে অঙ্কটিকে মেলানোর চেষ্টা করব। আমি দুপাশ যোগ করে দেখেছি, আমার দুপাশে সমান রয়েছে, কোনো পার্থক্য হয়নি। যোগ হয়েছিল 10,39,100 টাকা। উভয় পাশে একই অ্যামাউন্ট হয়েছে, অর্থাৎ আমার কোথাও ভুল হয়নি, আমার অঙ্ক মিলে গেছে। আমার খ নম্বর প্রশ্নের সমাধান এখানে শেষ হলো। এবার আমি গ নম্বর প্রশ্নটি আরেকবার একটু দেখে নিই। বলেছে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এবার আমি মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয় উপযুক্ত ছকের মাধ্যমে সমাধান করে দেখাবো। প্রথমেই আমি মুনাফা জাতীয় আয় নির্ণয় করছি। মুনাফা জাতীয় আয় হিসেবে রেওয়া মিলের ভেতরে প্রথমেই ছিল উত্তোলনের সুদ। উত্তোলনের
সুদ, উত্তোলনের সুদ ছিল 12,000 টাকা। তারপরে আয় ছিল কমিশন প্রাপ্তি ছিল কমিশন প্রাপ্তির পরিমাণ ছিল 7,900 টাকা। তারপরে ছিল বাট্টা প্রাপ্তি, ছিল 800 টাকা। এরপরে ছিল ফাইনালি বিক্রয় ছিল 1,10,000। কেন আমি বিক্রয়টা 1 নম্বর ঘরে লিখলাম, বাকি সবগুলো কিন্তু 2 নম্বর ঘরে লিখেছি। বিক্রয়টি 1 নম্বর ঘরে লেখার কারণ হচ্ছে আমার প্রশ্নে বা উদ্দীপকে বা রেওয়া মিলের মধ্যে আমার বিক্রয় ফেরত ছিল। বিক্রয় থেকে বাদ দিতে হবে। আমার বিক্রয় ফেরত বাদ দেওয়ার জন্যই আমি 1 নম্বর ঘরে লিখেছি বাদ বিক্রয় ফেরত ছিল 6,400 টাকা, বাদ দিব। $1,03,600 টাকা। এবার আমি সবগুলো যোগ করে দিব। যোগ 800 যোগ 7,900 যোগ 12,000, 1,24,300 টাকা। এটা হচ্ছে মোট মুনাফা জাতীয় আয়। আমার আয় বের করা শেষ। আমি ছকটাকে বন্ধ করে দিব এভাবে, এখানে রেখে দিব মোট। আমার মুনাফা জাতীয় আয় শেষ হয়ে গেল। এবার আমি মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করব। মুনাফা জাতীয় ব্যয় বের করতে গেলে প্রথমে আমাকে লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য আমার কত ছিল আমি একটু খুঁজে দেখতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য ছিল 7,500 টাকা। এরপর লিখতে হবে নেট ক্রয়। প্রথমে আমি ক্রয় লিখব। আমরা ক্রয় ছিল আমার কত, আমি একটু রেওয়া বিল থেকে চেক করে দেখে নেই। 90,000 টাকা ছিল, এটা আমরা 1 নম্বর ঘরে লিখব। এখান থেকে বাদ দিব ক্রয় ফেরত। ছিল 6,000 টাকা, হলো আমার 84,000 টাকা। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে নিট ক্রয়, এটা হচ্ছে নিট ক্রয় যোগ করলাম। এরপর আমি ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ যদি থাকে সেটা আমরা যোগ করে দেখাবো। মজুরি, জাহাজ ভাড়া, আমদানি শুল্ক, ক্রয় পরিবহন, এমন কোনো প্রত্যক্ষ খরচ থাকলে আমরা যোগ করব। এমন কোনো প্রত্যক্ষ খরচ নেই, তাই আমি দুটোই যোগ করে দিব। $84,000 যোগ 7,500 হলো 91,500। এই 91,500 টাকার নাম হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। এখান থেকে আমরা বাদ দিব সমাপনী মজুত পণ্য। আমার উদ্দীপকের সমাপনী মজুত পণ্য কত ছিল আমাকে প্রশ্নটা চেক করে দেখতে হবে। উদ্দীপকের সমাপনী মজুত পণ্য ছিল 45,000 টাকা, বাদ দিব।
বাদ দিলে হয় আমার বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস ৪৫,০০০। এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করব পরিচালন ব্যয়। তারপরে যোগ করব আমরা অপরিচালন ব্যয়। প্রথমে আমরা পরিচালন ব্যয়গুলো যোগ করে নেই। পরিচালন ব্যয় হিসেবে আমরা দেখে নেই কি কি রয়েছে। ভূমি ও দালান কোঠার অবচয় রয়েছে, ভূমি ও দালান কোঠার অবচয় ছিল আমার ২২,০০০ টাকা। এরপরে দেখব আরো কিছু আছে কিনা। সুনামের অবলম্বন রয়েছে, সুনামের অবলোপন রয়েছে ২,৭০০ টাকা। তারপরে আছে পরিচালন ব্যয় হিসেবে লেখার মতো মেরামত খরচ, মেরামত খরচ ছিল ৭,১০০ টাকা। তারপরে অফিস সাপ্লাইজ ছিল ৫০,০০০। অফিস সাপ্লাইজ ছিল ৫০,০০০। তারপরে ছিল ব্যবহৃত মণিহারি, ৳৭০০ টাকা ছিল। আর কোনো পরিচালন ব্যয় এই প্রশ্নে নেই। এবার আমরা পরিচালন ব্যয়গুলো সবগুলো একত্রে যোগ করে দিব। ২২,০০০ যোগ ২,৭০০ যোগ ৭,১০০ যোগ ৫০,০০০ যোগ ৭০০ টাকা। মোট পরিচালন ব্যয় হচ্ছে ৮২,৫০০ টাকা। ৮২,৫০০ টাকা। এবার আমি ৪৬,৫০০ যে ছিল ওইটার সাথে ৮২,৫০০ টাকা যোগ করব। যোগ ৪৬,৫০০, মোট হয় ১,২৯,০০০ টাকা। ১,২৯,০০০। এখন এর সাথে আমি যুক্ত করব অপরিচালন ব্যয় যে কয়েকটি ছিল সেই কয়েকটি অপরিচালন ব্যয় এখন যোগ করে দেখাবো। এবার আমি অপরিচালন ব্যয়গুলো যোগ করব। অপরিচালন ব্যয়কে তুমি চাইলে অন্যান্য ব্যয়ও বলতে পারো, কোনো সমস্যা নেই। অন্যান্য ব্যয় আর অপরিচালন ব্যয় একই অর্থ বহন করে। প্রথমে রয়েছে শিক্ষানবিশ ভাতা। শিক্ষানবিশ ভাতা টাকার পরিমাণ ছিল ১৬,২০০ টাকা। ১৬,২০০ টাকা। শিক্ষানবিশ ভাতার পর পরবর্তী অপরিচালন ব্যয় ছিল আমাদের ব্যাংক জমাতিরিক্তের সুদ। ব্যাংক জমাতিরিক্তের সুদ ৮,৬০০ টাকা। জমাতিরিক্তের সুদ ৮,৬০০ টাকা।
অ্যান্ড লাস্ট, ঋণের প্রদত্ত সুদ ছিল 3,500 টাকা। ঋণের প্রদত্ত সুদ, টাকা ছিল। এবার আমি অপরিচালন ব্যয়গুলো যোগ করি। 16,200 যোগ 8,600 টাকা যোগ 3,500 টাকা, মোট হলো 28,300 টাকা। 28,300 টাকা। এবার 28,300 সাথে আমি 1,29,000 যোগ করব, যোগ 1,29,000, তাহলে আমার মোট পরিচালন ব্যয় বের হয়ে গেল 1,57,300 টাকা। 1,57,300 টাকা হচ্ছে আমার মোট পরিচালন ব্যয়। দুঃখিত, মোট মুনাফা জাতীয় ব্যয়। মোট মুনাফা জাতীয় ব্যয় আমার গ নম্বরের সম্পূর্ণ সমাধান করা শেষ হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই তুমি জানাবে। নতুন কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা।